সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী আয়ুব খান। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। দক্ষিণের জেলা পটুয়াখালীর রঙ্গাবালী উপজেলায় আপনার জন্ম হয়েছে এবং সেই অঞ্চলের মান্তা সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে আপনি কাজ করছেন। তো সেটি সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে মান্তা সম্প্রদায় সম্পর্কে যদি একটু বলি, মান্তা একটি ভাসমান সম্প্রদায়। এই সম্প্রদায়ের তাদের জীবন জৈবন এবং সব কিছুই আসলে একটা নৌকার মধ্যে তাদের বসবাস। একটা নৌকার মধ্যেই তাদের শৈশব, কৈশোর এবং মৃত্যু পর্যন্ত তারা এখানে বসবাস করে থাকে এবং ভাসমান হিসেবে। আসলে মান্তা এবং বেদে এই সম্প্রদায় দুটো একদমই আলাদা। বেদে সম্প্রদায় বিভিন্ন জায়গায় গিয়ে সিংহা এবং তাবিজ এবং সাপের খেলা দেখায়, কিন্তু মান্তা সম্প্রদায় হলো যে বিভিন্ন অঞ্চল থেকে, যে নদী ভাঙ্গন এলাকা থেকে ভিটেমাটি হারিয়ে ফেলার পরে তারা নৌকায় বসবাস শুরু করে। একটা পর্যায়ে পটুয়াখালীর যে রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়ন, এই চরমন্তাজ স্লুইস খালে 1985 সালে সেখান এই সম্প্রদায়গুলো আসে এবং এদের প্রধান পেশাটা হলো মাছ ধরা। মাছ ধরেই তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। আসলে এরা সরকারের সকল সুযোগ সুবিধা থেকেই আসলে বঞ্চিত এই সম্প্রদায়গুলো। তারা ভোটার আইডি কার্ড, তারপর শিশুদের জন্ম নিবন্ধন এবং তাদের যে ঠিকানা, যে ভূমি রয়েছে, গৃহহীন এবং ভূমিহীন এই সম্প্রদায় সকল সুবিধা থেকে আসলে বঞ্চিত। বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু থেকে এই সম্প্রদায়গুলো আসলে বঞ্চিত। তাদের এই সম্প্রদায়গুলো আসলে তাদের জীবন সব কিছুই এই ভাসমান জীবন কাটিয়ে দিচ্ছে এই উপকূলীয় অঞ্চলে। এটা বাংলাদেশের আর কোথাও দেখা যাবে না, কিন্তু বরিশালের বিভিন্ন জায়গায়, ভোলা, পটুয়াখালী জেলার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। আচ্ছা, আপনি মান্তা সম্প্রদায়ের অনেক পছন্দের একটা মানুষ, ভালোবাসার একটা মানুষ। এই ভালোবাসা কিভাবে অর্জন করেছেন? এই যে মান্তা সম্প্রদায়ের ভালোবাসার অর্জনের পিছনে অনেক গল্প রয়েছে। আসলে সেই গল্পে যদি একটু বলতে চাই, এই সম্প্রদায়ের মানুষ লোকাল মানুষের সাথে একটা সময় মিশতে পারতো না। এদেরকে একটা আলাদাভাবেই মানুষ ট্রিট করতো। সেই ক্ষেত্রে এই সম্প্রদায়ের মানুষের, আমার আগে সেখানে একজন ব্যক্তি ছিল, সমাজসেবক ছিল, আজাদ খান সাথী। তিনি আসলে প্রায়ত মারা গিয়েছেন। তিনি 35 বছর ধরে সে ওখানে বসবাস করতেন। তার পাশেই নদী এবং খালটার যে খাল রয়েছে, সেই খালের পাশে এই সাথী মেয়ের বাড়ি ছিল। সে দীর্ঘদিন ধরে তাদের নিয়ে কাজ করেছে। এরপরে মূলত আমি মান্তা সম্প্রদায়ের সাথে অ্যাটাচ হয়েছি এবং ওদের জীবন মান দেখতে শুরু করেছি। এই সাথী আসলে হিন্দু ছিলেন, তিনি মুসলমান হয়ে 35 বছর এই মান্তা সম্প্রদায়কে নিয়েই এই অঞ্চলে বিশেষ করে কাজ করতেন। এরপর থেকে তার কাছে আমি বিভিন্ন সময় যেতাম। যাওয়ার পরে এই সম্প্রদায়কে দেখে আমার খুব বিবেকে নাড়া দিল যে এই সম্প্রদায় একটা নৌকার মধ্যে কিভাবে তাদের এত সংসার সব কিছুই এই নৌকার মধ্যে কিভাবে বসবাস করে। ছোট্ট একটা নৌকা, তার মধ্যে ছয় আছে জাল, মাছ ধরা জীবিকা নির্বাহ করার জন্য যে জাল রয়েছে, বড়শি রয়েছে, তার মধ্যে আবার তার দেখা যায় 5জন 7জন সন্তানও রয়েছে। তাদেরকে নিয়ে এভাবে কিভাবে থাকে, সব কিছু একটা নৌকার মধ্যে। এরপর থেকে আমরা যেহেতু একটু সাংবাদিকতা করি বা লেখালেখি করি, সেক্ষেত্রে আমরা নিজে একটি ফেসবুকে প্রচার শুরু করি। প্রথমত প্রচার শুরু করি এই মান্তা সম্প্রদায়, এবং কি আমার ফেসবুকের একটি অ্যালবামের নামই দিয়েছি মান্তা সম্প্রদায় চরমন্তাজ। এরপর থেকে আসলে বিভিন্ন জায়গায় এই জিনিসটা প্রচারণা হয়েছে, লেখালেখির মাধ্যমে প্রচার হয়েছে। এরপর দেখা যায় যে একটি বেসরকারি একটি এনজিও, সেখানে জাগোনার এবং মুসলিম চ্যারিটি, তারা প্রথমত এই মান্তা সম্প্রদায়ের কাছে গিয়ে তাদের জীবন মান পরিবর্তনের জন্য কাজটা শুরু করে। সেই সময় এনজিওরা যাওয়ার পরে আমি তাদেরকে সব ধরনের সহযোগিতা করে থাকি। প্রথমত তাদেরকে সার্ভে করা হয়েছে, তাদেরকে কি করা যায়। প্রথম এনজিও ওরা গেছেন, যার পরে আমি লোকালি যেভাবে সহযোগিতা করা লাগে সেই সহযোগিতা করেছি। এবং যদি বলি যে এই সম্প্রদায়ের যা ভূমিহীন ছিল, এখানে প্রায় শতাধিক পরিবার রয়েছে। এই ভূমিহীন সম্প্রদায়কে ঘর দেওয়ার ব্যবস্থা করেছি সরকারের কাছ থেকে, প্রায় 59টি ঘর দিয়েছি এই পর্যন্ত। এবং শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। আপনার ন্যাশনাল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড ছিল না। আপনার যদি বলি, সেটা হলো প্রায় 60 থেকে 70 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তারা ভোটার আইডি কার্ড করতে পারে নাই। এবং কি বাচ্চাদের ন্যাশনাল যে ওই জন্ম নিবন্ধন, যেটাকে বলে জন্ম নিবন্ধন পর্যন্ত এই সম্প্রদায় ছিল না। উনি যে বাংলাদেশের যে নাগরিক এই সম্প্রদায়, সেই সম্প্রদায়ের সেই নাগরিকের আইডি কার্ডটা পর্যন্ত একটা সময় ছিল না। প্রথমত আমরা কাজ করি ন্যাশনাল আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন শিশুদেরকে তৈরি করে দিই বিভিন্ন লবিংয়ের মাধ্যমে সরকারের সাথে। এরপরে তাদেরকে ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা করি। এরপরে মূলত তাদের প্রথম যে কাজটা, সেটা হলো তাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমরা চালু করি।
আচ্ছা। এভাবেই আমরা আর কি এই সম্প্রদায়ের মানুষকে যেই সম্প্রদায়কে স্থানীয়ভাবে তাদেরকে কিছু ঘর দেওয়া এবং শিক্ষার ব্যবস্থাটা চালু করেছি আমরা এই সম্প্রদায়ের জন্য। যদি একটু আচ্ছা। বলি যে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু আমরা সেখানে একটা জায়গা নিয়েছিলাম সরকারের কাছ থেকে। সেই জায়গা নিতে গিয়েও কিন্তু লোকাল মানুষের সাথে আমার বিভিন্নভাবে একটু সমস্যাও সৃষ্টি হয়েছিল, সেটাও একটি পর্যায়ে শেষ হয়েছে। কিন্তু সেই জায়গায় যে ঘর উঠেছে সরকারি, সেই ঘরের বা ওদের যে বাড়িটা করে দিয়েছে সেটার বাড়ির নামটা দিয়েছিলাম ইওনো বাড়ি, এবং ওদের যে আইডি কার্ডটা করে দিয়েছিলাম সেই আইডি কার্ডে যে তার গ্রামের নামটা কিন্তু সেখানে লেখা ইওনো বাড়ি। এর কারণ যে উপজেলা নির্বাহী কর্মকর্তারাও যে পরিবর্তন হয়, যে ইওনো আসবে কর্মকর্তারা আসবে যাতে এই সম্প্রদায়ের মানুষেরকে যাতে তারা একটু খেয়াল করে যে ইওনো বাড়িটা কোথায়। এটা থেকেই আসলে, এবং জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড আসলে যেহেতু 60 থেকে 70 বছর বয়স হয়ে গেছে অনেকের, ভোটার আইডি কার্ড লোকালে করতে অসুবিধা, সেক্ষেত্রে কিন্তু আমরা পটুয়াখালী জেলা সদরে ওদেরকে সকলকে নিয়ে গিয়ে সেখান থেকে আমি ভোটার আইডি কার্ড করে দিয়েছি, এবং সরকারের বিভিন্ন সহযোগিতা পেতে আমি মধ্যস্থ থেকে তাদেরকে সহায়তা করেছি। আচ্ছা, আপনি বলছিলেন শিক্ষা ব্যবস্থা চালুর ব্যাপারে। আপনি কিন্তু সেই মান্তা সম্প্রদায়ে আয়ুব স্যার নামে পরিচিত। সো এই সবার ভালোবাসা থেকেই শিক্ষা ব্যবস্থাটা কিভাবে দেখছেন, মানে কতটুকু পরিচালিত করা হচ্ছে? আসলে একটি মানুষের প্রধান যদি বলি যে পরিবর্তনের মূল বিষয়, সেটা আপনার শিক্ষা ছাড়া কোনো জাতিকে পরিবর্তন করা যায় না, সেটা জানেন। যে আমরা মূলত শুরুটা করেছিলাম যে বলেছিলাম যে এনজিওর মাধ্যমে, সেই এনজিওর মাধ্যমে প্রথমত তাদের জন্য একটা ভাসমান স্কুল তৈরি করে দেওয়া হয়েছে। আমরা যখন কাজটা শুরু করি সেখানে আমার সহকর্মী ছিলেন নাজমুন নাহার, উনি সরকারি প্রতিষ্ঠানে জব হয়ে যায়। কিন্তু শুরুটা আমরা যখন দুইজনে শুরু করি তখন একটা সার্ভে করা হয় যে কতজন শিশু রয়েছে এবং তাদের মধ্যে কতজন শিক্ষা গ্রহণ করছে কিনা এবং কি পরিমাণ। সেই সার্ভে করতে গিয়ে যদি বলি যে 100 পরিবারকে আমরা সার্ভে করেছিলাম, সেখানে শিক্ষার পার্সেন্টেজ পাইছি একদম 0। এর কারণ তার শিশুদের মধ্যে তো শিক্ষা ছিলই না, বরং তাদের যে বাবা মা তাদের মধ্যেও কোনো ধরনের শিক্ষার গ্রহণ করেছে এরকম লোক পাইনি। একজন মাত্র পেয়েছিলাম, একটা মহিলাকে পেয়েছিলাম যে তিনি স্বাক্ষর জ্ঞান জানেন, কিন্তু পরবর্তীতে সার্ভের মধ্যে জানতে পারি যে সেই মহিলা আসলে এই সম্প্রদায়ের কেউ না, সে লোকাল কমিউনিটির এখানে বিবাহ হওয়ার সুবাদে সে লেখাপড়া জানতো। এরপরে আমরা এই স্কুল শুরু করি। স্কুল শুরু করে প্রথমত আমরা শিশুদেরকে লেখির শিক্ষাদান, প্রাথমিক এডুকেশনের বিষয়টা আমরা শুরু করি। এছাড়া আমরা এই স্কুলের পাশাপাশি আমরা তাদের যে গার্ডিয়ান রয়েছে, বাবা মা রয়েছে, তাদেরকেও আমরা শিক্ষার ব্যবস্থা করি, এবং নিরক্ষর যারা রয়েছে তাদেরকে আমরা স্বাক্ষর জ্ঞান দেওয়ার জন্য কিন্তু আমরা ব্যবস্থা করেছি। আর ওদের কাছে এখন এই মুহূর্তে বলবো যে ওদের ব্রেন খুব ক্লিয়ার, ওরা কখনোই শিক্ষা গ্রহণ করে নেই। স্কুল কি, স্কুল কিভাবে বসতে হয়, কি করতে হয় সেটা একটা সময় জানতো না। কিন্তু আমরা যখন প্রথমত স্কুলে ক্লাস শুরু করি, ও দেখা যায় একটা ক্লাসের মধ্যেই বসে অনেক ডিসিপ্লিন ছিল না, আপনার নাকের পানি এবং তাদের যে ওয়াশিং ব্যবস্থাটা সেটা ওরা বুঝতে পারতো না। যেখানে বসায় পড়ালেখা করাতাম সেখানেই দেখা যায় এই ওয়াশিং কাজটা সারত। তাই সেই জায়গাগুলো থেকে আমরা একটু পরিবর্তন এনেছি, একটা ধারাকে পরিবর্তন করে সেই শিশুদেরকে এখন লেখাপড়া করে মানুষের মতো মানুষ গড়ার পিছনে কাজটা করেছি, এবং ওদের লেখা ব্রেন এত শার্প যে অল্পতে তারা অনেক কিছু আয়ত্ত করে নিতে পারে। সেখানে এখন প্রাইমারি স্কুলে পড়ছেন, কেউ কিন্ডারগার্টেনে পড়ছেন এবং হাই স্কুলে গেছেন। এই যে 0 থেকে বিভিন্ন ধাপে ধাপে কিন্তু এখন লেখাপড়া কন্টিনিউ হচ্ছে। এখন সেই স্কুলটা আমি বলবো যে প্রজেক্টটা শেষ হয়ে গেছে, কিন্তু আমার সেই স্কুলটা কিন্তু এখনো পরিচালিত হচ্ছে, আমি সেটাকে পরিচালনা করে রাখছি। কোনো ফান্ড নাই, তারপরেও কিন্তু আমি আমার জায়গা থেকে 2 জন টিচার নিয়োগ দিয়ে সেই স্কুলটা চালিয়ে রাখছি। কারণ এই সম্প্রদায়ের মানুষ যে একদম 0 এডুকেশন ছিল, আমি চাই ভবিষ্যতে ওরা আরও ভালো কিছু করুক এবং এই সম্প্রদায়ের মানুষ একটা সময় নেতৃত্ব দেব। এই কারণেই আসলে এই স্কুলটা আমরা এখন পর্যন্ত আমি নিজে আমার অর্থায়ন থেকে চালিয়ে রাখতেছি। আচ্ছা, এই উপজেলায় পর্যটকদের সম্ভাবনা এবং দর্শনীয় স্থান কি কি রয়েছে? আমি যদি পর্যটন সম্ভাবনা যদি বলি, সেটা পটুয়াখালীর সাগরকন্যা খ্যাত পটুয়াখালী জেলার একদিকে রয়েছে আমাদের সাগরকন্যার যে কুয়াকাটা রয়েছে, এবং অন্যদিকে রয়েছে চর কুকরিমুকরি। এর মধ্যে স্থানে কিন্তু আসলে রয়েছে সোনার চর হেয়ার, জাহাজমারা। এটা কিন্তু অপর সম্ভাবনাময় একটি জায়গা। এই জায়গায় যদি সরকার, আমি যদি বলি যে সেখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি যেটা রয়েছে। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু আমার যে জন্মভূমি রয়েছে সেই জায়গাটিতে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এটা আর বাংলাদেশে আমি কখনো কোথাও দেখিনি, কিন্তু অপার সম্ভাবনা রয়েছে। আমি যদি বলি সূর্য উদয় এবং সূর্য অস্ত, এই দুটো জিনিস কিন্তু একই স্থানে
দাঁড়িয়ে দেখা যায় সোনারচর এবং চরহেয়ারে বসে। সেখানে প্রাকৃতিক দৃশ্য যদি বলি, সবুজ ঘেরা বনায়ন এবং লেক রয়েছে, এবং দক্ষিণ বঙ্গোপসাগরের যে কুল ঘেঁষে এই চরটির যেহেতু অবস্থান, সেক্ষেত্রে সাগরের প্রথম ঢেউটা কিন্তু সেখানে এসে লাগে। এবং যদি বলি শীতের সময় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে সবচেয়ে বেশি পাখি আসে আমাদের সোনারচরে, এবং জাহাজমারা এবং যে চরহেয়ার রয়েছে সেই সব জায়গায়। এটা অপর সুন্দর। এবং যদি বলি ওখানে বনমহিষ রয়েছে, বানর রয়েছে। বিশেষ করে এই কয়েকদিন ধরে আমরা দেখেছি এই সিজনে সবচেয়ে বেশি হরিণের পাল আমরা সেখানে কিন্তু দেখতে পাচ্ছি। তো আসলে এটা একটা অপার সম্ভাবনাময় একটি জায়গা, প্রাকৃতিকভাবেই সৃষ্ট একটা সুন্দর একটি জায়গা। কিন্তু এখানে পর্যটন শিল্প বিকাশে বাধাটা কোথায়? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করছেন। যে আসলে পর্যটক শিল্পের বাধাটা, প্রধান বাধা হলো যে যোগাযোগ ব্যবস্থা। আপনারা জানেন যে পদ্মা সেতু হয়েছে বাংলাদেশে, কিন্তু পদ্মা সেতু হলেও আসলে পদ্মা সেতুর সুবিধাটা এই আমাদের পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মানুষ কিন্তু এখন পর্যন্ত উপভোগ করতে পারেনি। সেক্ষেত্রে যদি বলি যে আমরা যে উপজেলায় বাস করি সেটা আসলে নদী বৃষ্টিত এই এলাকা, এবং পর্যটন এরিয়াটা যেটা হলো সেটা হলো পটুয়াখালী থেকে রাঙ্গাবালী উপজেলা থেকে আবার বিচ্ছিন্ন এলাকা হলো চরহেয়ার, জাহাজমারা, এটা বিচ্ছিন্ন এলাকা। সেই সুবাদে যা ঢাকা থেকে সরাসরি ওই স্পটে যাওয়ার মতো ওয়ে নাই, কোনো মাধ্যম হয়ে যেতে হয়, এবং গাড়ির যে যোগাযোগ ব্যবস্থা সেটা নাই। আমি বলবো যে সেক্ষেত্রে আমাদের যোগাযোগ সমস্যাটা একটা বড় বাধা। অন্যদিকে আপনার সরকারের যে অবকাঠামো রয়েছে সে অবকাঠামোর একটি বড় বাধা হয়ে আছে, এবং প্রচারণা বিশেষ করে এখানে আমাদের অভাব রয়েছে। সেক্ষেত্রে যদি সরকার তাদের রাজস্ব আয় হবে, এটা একটা ভালো একটা সম্ভাবনা জায়গা থেকে। সেক্ষেত্রে সরকারের যদি অবকাঠামো উন্নয়ন করা যায় এবং যোগাযোগ মাধ্যম যদি ভালো করা যায়, সেটা অবশ্যই নিঃসন্দেহে একটি সুন্দর জায়গা হবে। আমরা দেখেছি ইতিমধ্যে সেখানে বেসরকারি সংস্থা সিডিএস এবং পিকিএসএফ এর অর্থায়নে সেখানে কিছু উদ্যোক্তা তৈরি করে দেওয়া হয়েছে, বাথরুম এবং খাবার, পানি এবং রেস্টিং বেঞ্চ, ছাতা, এবং রাত্রি যাপন করার জন্য সেখানে তাঁবুরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এই যে বেসরকারি এনজিও যেভাবে এগিয়ে এসেছে, এর পাশাপাশি যদি সরকার তাদের অবকাঠামোগত উন্নয়ন করে এবং যাতায়াতের ব্যবস্থা যদি সুন্দর করা যায়, ঢাকা থেকে সরাসরি সেখানে যদি লঞ্চ যাতায়াত ব্যবস্থা করা যায় এবং বিকল্প যে গাড়ির ব্যবস্থাটা রয়েছে সেটা যদি উন্নয়ন করা যায়, সেক্ষেত্রে অপার সম্ভাবনাময় জায়গাটা অনেক উন্নত হবে এবং সরকার রাজস্ব ক্ষেত্রে অনেক আয় হবে বলে আমি মনে করি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পেরেছি পটুয়াখালী সম্পর্কে। আশা করছি যেসব প্রবলেম ফেস করছেন পরবর্তীতে এইটা আসলে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবেন এবং তারা এই ব্যবস্থাগুলো নেবেন। ভালো থাকবেন সবসময়, অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ, সাথে এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।